আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল ও জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের নানা সমস্যা তৈরি হবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে অংশ নেয় জাতীয়তাবাদী সমমনা জোট। ঐক্যমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টিতে একমত, ২৬টিতে একমত নয় এবং ২৮টিতে আংশিক একমত হয়েছে জানান দলের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, দেশের মানুষ গত ১.৫ যুগ ভোটের অধিকার থেকে বঞ্চিত। কেউ যেন ভোট দিতে আর বাধ্য করতে না পারে কিংবা টাকার বিনিময়ে ভোট কিনতে না পারে। আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে যে দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন একটা ভোট দিতে পেরেছি, আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোটের কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, আমি আমার ভোট দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সরকার গঠন করতে পেরেছি। এটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ টাইম থাকে, এটা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, কিন্তু সংবিধান, রাষ্ট্র পুনর্গঠন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আমাদেরকে এক জায়গায় আসতে হবে। এর অর্থ এই নয় যে সকল বিষয়ে আমাদের সব বিষয়েই আমরা একমত হতে পারবো, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণের জন্য, পুনর্গঠনের জন্য প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহির ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারব। রাষ্ট্র বিনির্মাণে গণতান্ত্রিক ও জবাবদিহি ব্যবস্থা তৈরির জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান আলী রিয়াজ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি যৌথ সভা করছে দলটির সিনিয়র নেতারা। সভায় খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে তাকে বরণ ও নিরাপত্তা কেমন হবে তা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সোমবার চিকিৎসা শেষে দেশে ফিরছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে ফিরছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে সোমবার সকাল 11টায় ঢাকায় ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার। তাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দর্শক, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, যৌথ সভায় কারা কারা উপস্থিত হয়েছেন, এছাড়া কি নিয়ে আলোচনা চলছে, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। মিতা, আপনি যেমনটা বলেছিলেন যে আসলে কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ কিছুক্ষণ আগে প্রস্তুতি নিয়েছে যৌথ সভার, এবং সেই যৌথ সভাটি আপনি যেমনটা জানাচ্ছিলেন দর্শকদেরকে যে আসলে বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে নিয়ে এই যৌথ সভাটি শুরু হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই দলীয় কার্যালয়ে এসে পৌঁছেছে। এবং আমরা যতটুকু এই যৌথ সভাটা হচ্ছে যে কেন্দ্রীয় সাথে, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যে অন্যান্য অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছেন তাদের সাথে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হবে। বিশেষ করে আগামী সোমবার যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এবং সেই ফেরাকে নিয়ে বিভিন্ন প্রস্তুতির বিষয় নিয়ে তারা কিন্তু আজকে এই যৌথ সভাটি বসছেন। এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই যে এই যৌথ সভার মধ্যে দিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে নিরাপত্তার বিষয় এবং নেতাকর্মীরা কোথায় কখন কিভাবে থাকবেন এবং কিভাবে তাকে স্বাগত জানাবেন সেই বিষয়টি। আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে এবার বেগম খালেদা জিয়া কিন্তু 4 মাস চিকিৎসা শেষে কিন্তু দেশে ফিরছেন এবং সেই চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে প্রায় 8 জন রয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার সাথে 8 জন সফরসঙ্গী থাকবেন এবং সেখানে তারেক রহমানের স্ত্রী সহধর্মিনী থাকবেন, সে সাথে আরাফাত রহমান কোকোর স্ত্রী সহ আরও তার ব্যক্তিগত চিকিৎসক হতে শুরু করে এবং আরও 2 গৃহ পরিচালিকা এবং তার এপিএস সহ অন্যান্যরা থাকছেন। এবং
এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আমরা যতটুকু আমরা জানতে পেরেছি যে আসলে স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কিন্তু পূর্ণাঙ্গ একটা সিদ্ধান্ত আসবে এবং নেতাকর্মীদের একটা দিক নির্দেশনা দেওয়া হবে এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু যৌথ সভার যে শুরু হয়েছে এবং সেই যৌথ সভায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শুরু করে স্থায়ী কমিটির অন্যান্য যে সদস্য রয়েছেন তারা রয়েছেন এবং এখানকার যে আশেপাশের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং মহানগর এবং জেলার যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসতে আমরা দেখেছি এবং সেই সাথে তারা বলছেন যে আগামী 5ই মে অর্থাৎ বেগম খালেদা জিয়া দেশে ফেরার যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করার জন্য তারা আরও উদ্যোগ গ্রহণ করছেন এবং পাশাপাশি নেতাকর্মীদের একটা দিক নির্দেশনা দেওয়া হবে যে আসলে তাকে কিভাবে বরণ করে নেওয়া হবে এবং তারা বলছেন যে আসলে এটির মধ্যে দিয়ে কিন্তু দেশে একটি নতুন আঙ্গিক একটি রাজনীতির যে পরিসর সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং সেই সাথে বিএনপির যে রাজনৈতিক যে সূচনার যে আরও দৃঢ়তা হবে সেটি কিন্তু নেতাকর্মীরা ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিএনপির দলীয় কার্যালয় থেকে। বিপুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে লুটপাট ও গণহত্যাকারীদের বিচার না হলে কালো টাকা ও পেশিশক্তি নির্বাচনে প্রভাব বিস্তার করবে বলেও সতর্ক করেন তিনি। রাজধানী মগবাজারে 2 দিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব বলেন জামায়াতের আমির। ফ্যাসিবাদ আমলে লুটপাট, পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে ডাক্তার শফিক বলেন, সরকারকে নির্বাচনের আগেই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। কয়েকজন উপদেষ্টার আচরণকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে চাইলে তাদেরকে সরকার থেকে বাইরে আসার আহ্বান জানান জামায়াতের আমির। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয়, যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ ও মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 4 দফা দাবি আদায়ের সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করে দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। দেখুন দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার, নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল সহ 4 দফা দাবিতে মহাসমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। সারা দেশ থেকে আসা হেফাজতের নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 2013 সালে শাপলা চত্বরে গণহত্যার বিচার, ফ্যাসিবাদদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। এছাড়াও সরকারের উদ্দেশ্যে 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। একটি ন্যায় ভিত্তিক সংবিধান ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়। সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোনো দুঃস্বপ্ন কেউ দেখেন, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোনো আচরণ করব না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাবি তোলেন আওয়ামী লীগ নিষিদ্ধের। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে।
দাবি আদায় না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয় মহাসমাবেশ থেকে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। কাশ্মীর ইস্যুতে ভারত যুদ্ধ চাপিয়ে দিতে চাইলে তা প্রতিরোধে প্রস্তুত পাকিস্তান, এমনটি জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আর সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধে ভারতের যে কোনো উদ্যোগকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে সংঘাত এড়িয়ে ভারত পাকিস্তান দুই দেশকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা কঠোর হাতে জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। শুক্রবার রাওয়ালপিন্ডিতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সময় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টার কঠোর জবাব দিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় বৈঠকে। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত কোনো বাদ দিলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে এসব বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস। টেলিফোন আলাপে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে এ আহ্বান জানান তিনি। তবে বিশ্ব নেতাদের শান্তির আহ্বান উপেক্ষা করে টানা নবম দিনের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। অর্ণব প্রসাদ, RTV। শ্রম আইন অমান্য করেছে এমন ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে যাচাই বাছাই করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। মে দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি। ডিবেট শেষে শ্রম উপদেষ্টা বলেন, প্রয়োজনে RPO সংশোধন করে ব্যবসায়ী প্রার্থীরা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে কিনা তা কমিশনের যাচাই বাছাই করা উচিত। কালো টাকার মালিকরা এই সরকারের আমলেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় গণমাধ্যমগুলোকে দলীয় রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গেল 16 বছরে দুঃশাসন ও ফ্যাসিবাদের পতনের ঘটনা থেকে সাংবাদিক ও রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি। ক্ষমতায় থেকে রাজনীতির মতো ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে আওয়ামী লীগ। সকালে জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলেন, রাজনীতিতে যাই হোক ক্রীড়াঙ্গনকে তার প্রভাবমুক্ত রাখতে হবে। এর আগে অ্যাসোসিয়েশনের 45 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।